স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। এয়ার কন্ডিশন রুমে ইজি চেয়ারে বসে দিন পার করা মানুষ আমিনুল হক ছিলেন না কখনোই। খেলা থেকে রাজনীতি বরাবরই তিনি মাঠের মানুষ। প্রায় 2 যুগের পোড় খাওয়া অভিজ্ঞতা নিয়ে এবারে বসেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর হট সিটে। একে তো তৃণমূলের মানুষ, তার উপর সাবেক অ্যাথলিট। আমিনুল হকের কাছে তার প্রত্যাশা আকাশ ছোঁয়া। অসুস্থ রাজনীতি আর অর্থের চরম সংকটে ধুঁকতে থাকা ক্রীড়াঙ্গনকে ফুলে ফলে ভরিয়ে তোলা তো সহজ কাজ নয়। আমিনুলের সামনে কি কি চ্যালেঞ্জ, তার বিস্তারিত থাকছে রিপোর্টে। এক অঙ্গে থাকতে পারে বহু রূপ, সেদিকে আজ আর না যাই, বরং এক মানুষের 2 রূপ নিয়েই এবারের আলাপ। ধরা যাক এই ছবির মতোই তিনি একই সাথে ক্রিকেটার আবার রাজনীতিবিদ। খেলার মাঠে নিজের শতভাগ দেন, দেশকে করতে চান গর্বিত। আর সেই মানুষটাই রাজনীতিতে নাম লেখান, কারণ একটাই, তিনি সাধারণ মানুষের জন্য কিছু করতে চান। ব্যাপারটা বাস্তবে কারো কারো সাথে মিলে যেতেই পারে, তবে সেটা ভিন্ন আলোচনা। রাজনীতি আর খেলাধুলা দুটোর সাথেই মিশে আছেন এমন মানুষের অস্তিত্ব আছে অনেক। এই যখন অবস্থা, তখন ক্রীড়াঙ্গনকে রাজনৈতিকভাবে মুক্ত করবেন কিভাবে আমিনুল হকের সামনে, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গেল কয়েক বছরে বেশ কজন এসেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। নাজমুল হাসান পাপন, তারপর আসিফ মাহমুদ, আসিফ নজরুল হয়ে এবারে আমিনুল হক। পাপন গন কেস, পরের দুজন ছিলেন অস্থায়ী হিসেবে। তাদের কাছে প্রত্যাশাও ছিল না তেমন, তবে আমিনুল হক সুযোগ পাচ্ছেন দৃষ্টান্ত স্থাপনের। প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে আমিনুল হক বলে আসছেন, ক্রীড়াক্ষেত্রে উন্নতি করতে হলে এটাকে রাজনৈতিক প্রভাব বলয়ের বাইরে রাখতে হবে। দেশের বর্তমান প্রশাসনিক প্রধান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো এমন মিশন আর ভিশন নিয়েই কাজ করে গেছেন। আমিনুল হক যখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন, দেশের ক্রীড়া কাঠামো তখন ভেঙে চুরে একাকার। সেখানে একই সাথে দক্ষ সংগঠক এবং অরাজনৈতিক ব্যক্তি পাওয়া মুখের কথা নয়। সেক্ষেত্রে রাজনীতির সাথে জড়িত অনেকেই নির্বাচনে জিতে এসে বসতে পারেন গুরুত্বপূর্ণ পদে। তাদের মূলধারার রাজনীতি খেলাধুলার ওপর প্রভাব ফেলাটাই তো স্বাভাবিক। তা থেকে স্পোর্টসকে মুক্ত রাখবেন কিভাবে আমিনুল হক? আশাবাদী হওয়ার জায়গা একটাই, স্বয়ং প্রধানমন্ত্রীকে পাশে পাচ্ছেন সাবেক এই ফুটবলার। তবে কেবল রাজনীতি মুক্তকরণ নয়, দেশের সবচেয়ে জনপ্রিয় 2 ডিসিপ্লিন ক্রিকেট আর ফুটবলের বাইরে রয়ে গেছে এমন অনেক চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক আকারে রাজনীতিকরণ করা হয় ক্রীড়াঙ্গন। অন্তর্বর্তী সরকার এসে পরিবর্তন করতে গিয়ে ছেটে ফেলেছে অনেক দক্ষ ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠককেও। এখনও বেশিরভাগ ফেডারেশন চলছে অ্যাডহক কমিটিতে। নির্বাচনের মাধ্যমে দক্ষ সংগঠক ফিরিয়ে আনা আর তাদের মধ্যে অন্তর্কোন্দল রোধ করা আমিনুল হকের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে থেকেই টালমাটাল দেশের ক্রিকেট। বিশ্বকাপ ইস্যুতে কিছু করার নেই, তবে কথা উঠছে বিসিবির বর্তমান কমিটি নিয়ে। কারণ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল তামিম ইকবাল সহ ঢাকার ক্লাব ক্রিকেটের সাথে জড়িত বেশ কজন ক্রীড়া সংগঠক। তাই তো সেই নির্বাচনের পর কার্যত অচল হয়ে আছে দেশের ঘরোয়া ক্রিকেট। সেই জায়গায় সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আমিনুল হকের উদ্যোগের অপেক্ষা করছেন অনেকেই। ক্রিকেটে কাঠামোগত হাজারো দুর্বলতা থাকলেও তাদের নেই অর্থের অভাব, যেটা আবার দেশের ফুটবলে বেশ প্রকট। নতুন প্লেয়ার তৈরি, তাদের গড়ে তোলা, টুর্নামেন্টের জন্য তৈরি করা, এসব কিছুর পেছনে বড় আর্থিক বিনিয়োগ চাই। হামজা চৌধুরীর হাওয়া ফুটবলে লাগলেও দেশের ক্লাব ফুটবল ক্যাসিনো কেলেঙ্কারির ধাক্কা আর আর্থিক অন্যান্য সংকট এখনও কাটিয়ে উঠতে পারেনি। আর সব ডিসিপ্লিনেই একটা সংকট চোখে পড়ার মতো, মাঠ নেই বললেই চলে। প্রধানমন্ত্রী তারেক রহমান কথা দিয়েছিলেন প্রতি 2 ওয়ার্ডের জন্য হবে অন্তত একটা মাঠের বন্দোবস্ত। সেই চ্যালেঞ্জ জয়ের মিশনে ক্যাপ্টেনের ভূমিকা পেয়েছেন আমিনুল হক। প্রত্যাশার পারদ অনেক ওপরে, গোলবারের নিচে প্রেসার মোমেন্টে চাপ নিতে জানেন আমিনুল। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দান, প্রায় 1.5 যুগের বেশি স্বৈরাচারের ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে লড়েছেন রাজপথে। এবার এই বিপুল প্রত্যাশার চাপ তিনি কিভাবে নেন, সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71। চাইলে যুগের পর যুগ ফেডারেশনের গদি ধরে রাখা যাবে না। চাইলেই খেয়াল খুশি মতো নিজেদের লোকবল বসানো কিংবা 9-6 বুঝিয়ে সরকারের টাকা পকেটে ঢোকানো যাবে না। প্রায় 51টা ফেডারেশনের সঙ্গে বসে এমন কড়া বার্তায় দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়মিত বেতন কাঠামোর আওতায় আনার বিষয়টিও আছে তার পরিকল্পনায়। হাসান সজীবের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর থেকেই থেমে নেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর এবার মুখোমুখি দেশের প্রায় 51টি ক্রীড়া ফেডারেশন। গুড
গুটি কয়েক খেলা ছাড়া বেশিরভাগ ফেডারেশনের কার্যক্রম সন্তোষজনক নয়। কোথাও নিয়মিত আয়োজন নেই, কোথাও সংগঠনই দুর্বল। তাই প্রথমেই গত 1 বছরের কাজের হিসাব চেয়েছেন প্রতিমন্ত্রী। সময় মাত্র 7 দিন। গত 1 বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি। কোনো ফেডারেশনে অনেকে গদি ধরে রেখেছেন বছরের পর বছর। তবে এখন থেকে 2 মেয়াদের বেশি কেউ সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে পারবেন না। একই ডিসিপ্লিনে একাধিক ফেডারেশন পরিচালনার সুযোগও আর থাকছে না। আমরা দেখেছি যে একই ধরনের খেলা কয়েকটি ফেডারেশন রয়েছে, তো সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে মার্চ করে দেওয়া যায় কিনা সেটাও আমরা আলোচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সব ফেডারেশনকে খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই খেলোয়াড়দেরও যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। ঈদের পর শুরু হচ্ছে নতুন 20 স্পোর্টস কর্মসূচি। লক্ষ্য তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনা। আমাদের যে খেলাধুলার যে ভবিষ্যৎ নিয়ে যে হাসান সজীব, 71। বয়সভিত্তিক দল থেকে একেবারে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় এশিয়ান কাপের মতো বড় মঞ্চে অল্প বয়সেই গোলের বন্যা বইয়ে আলোচনায় আলপি আক্তার। অস্ট্রেলিয়ায় সিনিয়র দলের সাথে নিজেকে প্রস্তুত করছেন বড় চ্যালেঞ্জের জন্য। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ, নারী ফুটবল লিগ মাতানো আলপি সিডনিতে প্রতিনিয়ত শিখছেন। এশিয়ান কাপের মঞ্চের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন বুনছেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। প্রথমে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করা, ন্যাশনাল টিমে খেলা। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে অনেক দিন পরে। তো অনেক ভালো লাগতেছে আপুদের সাথে প্র্যাকটিস করে। কথাগুলো বলছিলেন আলপি আক্তার, অনূর্ধ্ব 19 টিম থেকে যিনি এক লাফে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে, তাও আবার নারী এশিয়ান কাপের মূল স্কোয়াডে। গেল মাসে পোকরায় সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের সেরা অর্জন ছিল এই আলপি আক্তার। 4 ম্যাচে 7 গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা আর টুর্নামেন্ট সেরা। আলপির এই ফর্ম সদ্য শেষ হওয়া নারী ফুটবল লিগেও অব্যাহত ছিল। রাজশাহী স্টার্সের জার্সিতে 8 ম্যাচে 4 হ্যাট্রিক সহ করেছেন সর্বোচ্চ 25 গোল। সব মিলিয়ে ফর্মের পিকে থেকে নারী এশিয়ান কাপের দলে পঞ্চগড়ের এই বিস্ময় বালিকা। সোমবার সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে তৃতীয় দিনের মতো ট্রেনিং করে বাংলাদেশ নারী দল। দলগতভাবে কৌশল অনুসরণ, গোছানো রক্ষণ আর অ্যাটাকিং ট্রানজিশনের ওপর গুরুত্ব দেওয়া হয় এদিন। 26 জন ফুটবলার মাঠে নিজেদের সেরাটা দিলেও একটা জিনিসের সাথে এখনো মানিয়ে নেওয়ার চেষ্টায় আছেন আলপি আক্তাররা। এখানে অনেক গরম, আমাদের বাংলাদেশে এত গরম এখনো পড়ে নাই, এখানে অতিরিক্ত গরম। তো আমরা এটার সাথে আপাতত মানায় নিতেছি। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে এদিন অ্যাক্টিভ ছিলেন দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ক্যামেরন নিকোলাস লর্ড। তার অধীনে স্ট্রেচিং থেকে ফিটনেস ড্রিলগুলো সারেন ঋতুপর্ণা মনিকারা। প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের প্রস্তুতি পর্বটা স্বস্তিদায়ক হয়েছে সবকিছু হাতের নাগালে থাকায়। এক জায়গায় হোটেল, মাঠ, জিম থাকায় ভ্রমণজনিত কোনো সমস্যায় পড়তে হচ্ছে না বাংলাদেশ দলকে। আমরা এক জায়গায় থাকতেছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু এক জায়গায়। তো বাস দিয়ে যাওয়া লাগতেছে না মাঠে। তো ভালো লাগতেছে। সব মিলিয়ে সিডনিতে সময় ভালো কাটছে বাঘিনীদের। টিম কম্বিনেশন পারফেক্ট, এখন মাঠে পারফরমেন্সটাও পারফেক্ট হবার অপেক্ষা। পার্থ বণিক, 71। দীর্ঘ 5 বছর অপেক্ষার পর আগামী 9 মার্চ নির্বাচনের তারিখ ঠিক করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার ক্লাব প্রাঙ্গণে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন ও ক্লাবের এজিএম এর জন্য গঠিত কমিটি। দীর্ঘদিন ধরেই টালমাটাল সাদা কালো শিবির, অর্থকষ্টে প্রায়ই খেলোয়াড়রা ঠিকঠাক অনুশীলন করতে পারছে না। নির্বাচন হলে সেই দুর্দশা কাটবে বলে প্রত্যাশা সবার। এবারের নির্বাচনে মোহামেডানের 368 জন স্থায়ী ভোটারের পাশাপাশি দাতা সদস্য ভোটার 3 জন, যার মধ্য থেকে 16টি পরিচালক ও একটি সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের বুধবার এর মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। আমাদের তফসিল অনুযায়ী আগামী 24 এবং 25 ফেব্রুয়ারি, 24 মিনস আগামীকাল এবং পরের দিন,
দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় হবে। এবং আমাদের যে রুলস আছে, এবার আপনাদেরকে আরেকটু বলে রাখি যে সর্বশেষ যে নির্বাচনে যে বিধি, সেই বিধি ক্ষেত্রে যে অর্থ নির্ধারণ করা থাকে প্রত্যেকটা পদে মনোনয়নপত্র সংগ্রহের জন্য, আমরা সেটা পরিবর্তন করিনি। সাকিব এমনই এক চরিত্র যাকে ভুলে থাকা কঠিন। টি-20 বিশ্বকাপেও সাকিবকে নিয়ে হচ্ছে নানা আলোচনা, বিভিন্ন দেশের ভক্তরা নিচ্ছে খোঁজ। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টিম বাংলাদেশ। পাকিস্তান সিরিজ দিয়ে দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে সাইফুল রূপকের রিপোর্ট। সাকিব আল হাসান নেই, তাই বিশ্বকাপে বাংলাদেশ দল নেই। হয়তো সাকিববিহীন বাংলাদেশ দলকে বিশ্বমঞ্চে বিধাতাই দেখতে চায়নি। টি-20 বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছে 2007 সালে সাউথ আফ্রিকা থেকে। এরপর 2009, 10, 12, 14, 16, 21, 24 অর্থাৎ 26-এর এই টি-20 বিশ্বকাপ যে চলমান, এই 26-এর ইভেন্টের আগে 9টা টি-20 বিশ্বকাপ হয়েছে। সেই 9টা বিশ্বকাপেই সাকিব আল হাসান খেলেছেন। লাল সবুজ জার্সি তার গায়ে উঠেছিল, বাংলাদেশের অনেক জয়ে তার অবদান ছিল। সেই সাকিবকে নিয়ে আসলে অনেকেই আক্ষেপ করছে। আমরা নানা মাঠে শ্রীলঙ্কাতে ঘুরছি এবং দর্শকদের কথা শুনছি, অনেকেই সাকিবের খোঁজ নিচ্ছে। সাকিব নেই কেন, বাংলাদেশ দল কেন বিশ্বকাপে নেই, নানা কথাই আসলে উঠে আসছে। বিশ্বকাপ শেষেই বাংলাদেশে যাবে পাকিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে 3টা ওয়ানডে আছে। সেই ওয়ানডে সিরিজেই সাকিবের প্রত্যাবর্তন হতে পারে, আবারও ন্যাশনাল কালারে ফেরার সম্ভাবনা বেশি। সাকিব আল হাসান সবশেষ ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন 2024-এর সেপ্টেম্বরের শেষ উইকে, যেটা টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি কানপুরে। সেখানে তিনি স্বপ্ন দেখেছিলেন, তার একটা ইচ্ছের কথা জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে রিটায়ার করতে চান, মাঠ থেকে রিটায়ার করতে চান, তার ফেভারিট গ্রাউন্ড মিরপুর স্টেডিয়াম থেকে তিনি রিটায়ার করতে চান। তার সেই স্বপ্ন বা আশা পূরণ হয়নি সে সময়, তবে দেরিতে হলেও সেই সম্ভাবনা বা সেই স্বপ্ন আশা পূরণ হওয়ার একটা আলো দেখা যাচ্ছে। অর্থাৎ মার্চে যদি তিনি দেশে ফেরেন, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেন, তারপর সাকিবে ডিসাইড করবেন আসলে তিনি এই ওয়ানডে সিরিজ দিয়ে আসলে ওয়ানডে ফরম্যাট থেকে রিটায়ার করবেন নাকি আরও কিছুদিন চালিয়ে যাবেন। সাকিব কিন্তু এখনও কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলছেন এবং মোটামুটি ভালো খেলছেন, প্রায় সময় দলের জয় অবদান রাখছেন বা ইফেক্টিভ রোল প্লে করতে পারছেন। সাকিব চাইলে, সাকিব যদি তার ফিটনেসটা ঠিক রাখে, সাকিব এমনিতেই ন্যাচারাল গড গিফটেড ক্রিকেটার, তিনি চাইলে আরও 1-2 বছর দেশকে সার্ভিস দিতে পারবেন। অনেকেই বলছে 2027-এ অর্থাৎ 1.5 বছর পর সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে ওয়ানডে বিশ্বকাপ, সেই ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাকিব যেন দলের সঙ্গে থাকে। সাকিব দলের সঙ্গে থাকলে অন্য ক্রিকেটারদেরও অনেক বেশি আসলে লাভ হবে, অনেকেই বলছে। পাশাপাশি 2028-এর টি-20 ওয়ার্ল্ড কাপটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, সেই পর্যন্ত সাকিব অপেক্ষা করতে পারে, যেহেতু ছোট ফরম্যাটে অত বেশি কষ্ট হয় না, ফিটনেসটাও ওই লেভেলের দরকার হয় না। সাকিব যে ন্যাচারাল ক্রিকেটার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং তার মেধা, তিনি দলকে দারুণভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। এখন ক্রিকেট ভক্তদের একটাই চাওয়া, সাকিব যেন দেশে ফিরতে পারে, সব সমস্যা, সংকট, মেঘ যেন কেটে যায়। আবারও মিরপুরে লাল সবুজ জার্সিতে সাকিবকে যেন দেখা যায়, আবারও যেন সাকিব সাকিব গর্জন উঠে মিরপুরের শেরে বাংলা কিংবা চট্টগ্রাম কিংবা সিলেটের গ্যালারিতে। এই প্রত্যাশা এখন কোটি টাইগার ভক্তের। সাইফুল রূপক, 71, ক্যান্ডি, শ্রীলঙ্কা। 2027 বিশ্বকাপে বাংলাদেশের সমীকরণটা কঠিন কিন্তু অসম্ভব নয়। সরাসরি খেলতে হলে থাকতে হবে র্যাঙ্কিংয়ের সেরা 10-এ, আর সেই লড়াইয়ে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় পরীক্ষা সাউথ আফ্রিকা সফর। সূচিও প্রকাশ হয়ে গেছে, যেখানে 18 বছর পর সেঞ্চুরিয়ানে টেস্ট আর জোহান্সবার্গে প্রথমবারের মতো লাল বলের ম্যাচ। নভেম্বর-ডিসেম্বরের পূর্ণাঙ্গ সিরিজে প্রোটিয়াদের চ্যালেঞ্জ নিতে যাচ্ছে টাইগাররা। আরও জানাচ্ছেন জুবায়ের নূর। বিশ্বকাপের দরজায় লাল সবুজদের কড়া নাড়ার মিশন। 23 ওয়ানডের ম্যারাথন বছরে প্রতিটি ম্যাচ এখন বাংলাদেশের জন্য সেমিফাইনাল। ভুলের সুযোগ কম, চ্যালেঞ্জ আকাশ ছোঁয়া। আর সেই মিশনের মাঝেই কঠিনতম সূচি প্রকাশ, অ্যাওয়ে ট্যুর সাউথ আফ্রিকা। সিরিজ শুরু হবে লাল বল দিয়ে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 15 থেকে 19 নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট। এই ভেন্যুতে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর 23 থেকে 27 নভেম্বর সেঞ্চুরিয়ানের দ্বিতীয় টেস্ট, যে মাটিতে টাইগাররা সর্বশেষ খেলেছিল 2008 সালে। 18 বছর পর সেই সেঞ্চুরিয়ানেই ফিরছে বাংলাদেশ। টেস্ট ইতিহাস বলছে কঠিন বাস্তবতা। সাউথ আফ্রিকার 4 সফরে 8 টেস্টের মধ্যে সবকটিতেই হার, 5টিতে আবার ইনিংস ব্যবধানে। পরিসংখ্যান ভয় ধরালেও নতুন প্রজন্মের দলে আছে বদলে দেয়ার তাগিদ। 1 ডিসেম্বর ইস্ট লন্ডনে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 4 ডিসেম্বর গাবেখা আর 7 ডিসেম্বর কেপটাউন। ওয়ানডের প্রতিটি ম্যাচই বিশ্বকাপের সমীকরণে অমূল্য। দক্ষিণ আফ্রিকার মাটিতে 12 ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র 2টিতে। তবে আশার গল্পও আছে। 2022 সালে প্রোটিয়াদের মাটিতেই 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।
টি-20 সিরিজ শুরু হবে 10 ডিসেম্বর কিম্বারলিতে, 12 ডিসেম্বর বনানীতে এবং 13 ডিসেম্বর সেঞ্চুরিয়ানে। এই সংস্করণে এখনো সাউথ আফ্রিকার মাটিতে জয়হীন বাংলাদেশ, 4 ম্যাচে 4 হার। তাই এবার লক্ষ্য শুধু লড়াই নয়, ইতিহাস গড়া। 18 বছর পর সেঞ্চুরিয়ান, জোহানেসবার্গে প্রথম টেস্ট। চ্যালেঞ্জটা বিশাল, কিন্তু বড় দল হতে হলে বড় মঞ্চেই প্রমাণ দিতে হয়। বিশ্বকাপের পথে সাউথ আফ্রিকা সফর বাংলাদেশের জন্য এই যেন সাহস, সামর্থ্য আর স্বপ্নের পরীক্ষার আরেক নাম। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।